দ্বিতীয় বর্ষ ছাত্রদের আমার এই আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আমাদের আজকের টপিকস অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রদের জন্য আজকে সাবজেক্ট ট্যাক্সোনমি অফ অ্যাঞ্জিওস্পার্ম এবং হচ্ছে আজকের টপিকস হচ্ছে প্রভিশনস। আমরা আইসিবিএন পড়ছিলাম। গত ক্লাসে আমরা আইসিবিএন পড়েছি, আইসিবিএন এর বলেছিলাম আইসিবিএন পড়েছি, আইসিবিএন এর নীতিমালা পড়েছি। তো আইসিবিএন এর তিনটা ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল নোমেনক্লেচারকে সংক্ষেপে আইসিবিএন বলা হয়, যেটা 2011 সালে আইসিএন হয়েছে, ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার ফর এলগি, ফানজি এবং হচ্ছে প্ল্যান্টসের জন্য, যেটা 2011 মেলবোর্নে। তো এই আইসিবিএন এর তিনটা বিভাগ আছে। প্রথম বিভাগে কোডের 6টা নীতি, যে 6টা নীতি আমরা গত ক্লাসে পড়েছি। এরপর আসো বিভাগ শুরু করে কতগুলো অধ্যায়, অধ্যায়গুলোকে শাখাগুলোকে সুপারিশমালায় ভাগ করা হয়েছে। এই আইসিবিএন এর এই বিভাগে দ্বিতীয় ভাগে যেটা আছে সেটা ভাষাগুলো অত্যন্ত জটিল এবং হচ্ছে কিছুটা কঠিন ধারাগুলোতে, যার জন্য এগুলোকে কতগুলো প্রভিশন বা প্রবিধানে ভাগ করা হয়েছে, বিধানসমূহ। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নেমস অফ ট্যাক্সা, পাবলিকেশনস, পাবলিকেশনস আবার টু টাইপ অফ পাবলিকেশন, ইফেক্টিভ পাবলিকেশন এবং হচ্ছে ভ্যালিড পাবলিকেশনস, টাইপিফিকেশন বা টাইপ মেথড, প্রিন্সিপালস অফ প্রায়োরিটি, নেম রিজেকশন বা নেম চেঞ্জ, অথর সাইটেশন বা হচ্ছে যে অথর সাইটেশন অথবা নামদাতার নাম উল্লেখ, যেটা বাংলায়। এরকম আরো আছে, নমিনা কনজারভেন্ট আছে। তো আমরা যতগুলো পারি প্রভিশন, এই প্রভিশন গুলো তোমাদের প্রতিবারই আসে এবং হচ্ছে কি তোমাদেরকে এবং প্রভিশন গুলো লিখলে মার্কসও পাওয়া যায়। হ্যাঁ, ভালো করে যদি তোমরা ইয়ে করো, ফলো করো, ঠিক আছে। তো আজকে আমরা শুরু করি। আইসিবিএন এর আজকে আমরা কি পড়বো? প্রভিশনস পড়বো, ঠিক আছে, বা বিধানসমূহ, যেটা আইসিবিএন এর দ্বিতীয় বিভাগে রয়েছে, ঠিক আছে। নেমস অফ ট্যাক্সা। তো এই যে দ্বিতীয় বিভাগে বললাম যে অনেকগুলো অধ্যায় আছে, সেগুলোকে 60টা ধারা আছে, 62টা ধারা আছে এই ইয়াতে আইসিবিএন এর এই যে দ্বিতীয় বিভাগে যে। তো এটার মধ্যে হচ্ছে নেমস অফ ট্যাক্সা বা ট্যাক্সার নামকরণ, হ্যাঁ, সেটা হচ্ছে 1 থেকে 5, আর্টিকেল 1 থেকে 5, ঠিক আছে। তো নেমস অফ ট্যাক্সাতে কি, যে ট্যাক্সার নামকরণ করা হবে কিভাবে, সেটা সম্পর্কে লেখা আছে আইসিবিএন এর এই নেমস অফ ট্যাক্সাতে বা ট্যাক্সার নামকরণে। সেটা কি, যে ধরো যে আইসিবিএন স্বীকৃত, যে আমরা শ্রেণীবিন্যাস যখন পড়েছি, যে শ্রেণীবিন্যাস আমরা জানি যে শ্রেণীবিন্যাসের যে এক একটা স্তরকে বা ধাপকে বলা হয় কি, ট্যাক্সন বলা হয়। তো আইসিবিএন স্বীকৃত ট্যাক্সন হচ্ছে 7টা। হ্যাঁ, তো এই যে ট্যাক্সার নামকরণে বলা হয়েছে যে আইসিবিএন এর যে 7টা ট্যাক্সার কথা বলা হয়েছে, সেই ট্যাক্সাগুলো কি, দেখো, যদি ঊর্ধ্বক্রমে যায়, আমি এটুকু মুছে দিচ্ছি। ঊর্ধ্বক্রমে যদি যাই, ট্যাক্সাগুলো 7টা ট্যাক্সার কথা বলা হয়েছে, স্পেসিস, জেনাস, এই পর্যন্ত, ঠিক আছে। তারপর কি, ফ্যামিলিয়া, ঠিক আছে, যেটা কি আমরা জানি ফ্যামিলিয়া। দেন হচ্ছে অর্ডো, যেটা কি আমরা বলি অর্ডার বলি, ঠিক আছে। তারপর ক্লাসিস হচ্ছে ক্লাস। তারপর ডিভিশন, যেটা হচ্ছে আমরা কি বলি, আমরা জানি ডিভিশন, আর কি বলা হয়, ফাইলাম বলা হয়, ঠিক আছে। যদিও ফাইলামটা প্রাণীর ক্ষেত্রে এটা ইয়ে করা হয়, ফাইলাম। আরেকটা কি আছে, র্যাগনাম, যেটাকে আমরা বলি কিংডম, ঠিক আছে। হ্যাঁ, এই হচ্ছে 7টা ট্যাক্সা ঊর্ধ্বক্রমে। এই ট্যাক্সাগুলোর আবার কতগুলো সাব ট্যাক্সা আছে, যেমন হচ্ছে যে সাব ট্যাক্সনে ভাগ করা যায়, যেমন ফাইলাম, সাব ফাইলাম, তারপর ডিভিশন, সাব ডিভিশন, ক্লাস, সাব ক্লাস, অর্ডার, সাব ক্লাস, সাব ফ্যামিলি, হ্যাঁ, ফ্যামিলিকে আবার ট্রাইব। তো
এইগুলোর আবার কতগুলো সেকেন্ডারি র্যাঙ্ক রয়েছে। তা আইসিবিএন এর নিয়ম অনুযায়ী এই যে স্পেসিস বা প্রজাতি হচ্ছে সর্বনিম্ন মানে ধাপটা যেটা হচ্ছে সর্বনিম্ন ধাপ হচ্ছে স্পেসিসটা। স্পিসিসের উপরে সবগুলো হচ্ছে একপদী, স্পিসিসটা হচ্ছে দ্বিপদী, দুইটা পদ দ্বারা গঠিত নাম। স্পিসিস দুইটা অংশ থাকে, যেমন তো স্পিসিসটা একপদী এবং উপরে যে 6টি পদ আছে টেক্সার সেখানে সেই সবগুলো পদই হচ্ছে একপদী। স্পিসিসের দুইটা অংশ থাকবে, প্রথম অংশটাকে বিশেষ্য বলা হচ্ছে যেটা হচ্ছে গণ অংশ, এবং পরের অংশটা হচ্ছে কি বিশেষণ যেটাকে বলা হয় কি প্রজাতি অংশ। দুইটা অংশ, যে একটা গণ একটা হচ্ছে প্রজাতি। তো স্পিসিসে হচ্ছে দুই পদী এবং উপরে যে পদগুলো আছে 6টা পদ সবই হচ্ছে একপদী। এটা বিশেষ্য, এটা হচ্ছে বিশেষণ পদ। এবং হচ্ছে এখানে হলো কি এটা বড় হাতের হবে গণটা এবং প্রজাতি অংশটা ছোট হাতের হবে। তো এই যে বললাম যে ইয়াটা যে এটা হলো ট্যাক্সার নামকরণে আইসিবিএন এর যে প্রভিশন ট্যাক্সার নামকরণ সেখানে বলা হয়েছে। তো এখানে এবার হচ্ছে যে এই যে ধারা এটাতে হচ্ছে 1 থেকে 5 ধারার মধ্যে যে 62টা ধারা আছে তার মধ্যে 1 থেকে 5 হচ্ছে নেম অফ ট্যাক্সা। এর মধ্যে ধারা 4-এ বলা হয়েছে যে এর মধ্যে কতগুলো সেকেন্ডারি র্যাঙ্ক রয়েছে, যেমন ফ্যামিলি, এই যে ফ্যামিলি এবং জেনাসের মাঝখানে এটা হলো ধারা 4-এ বলা হয়েছে নেম অফ ট্যাক্সাতে সেকেন্ডারি র্যাঙ্কের কথা বলা হয়েছে। সেই সেকেন্ডারি র্যাঙ্কটা হচ্ছে কি ফ্যামিলি এবং জেনাসের মাঝখানে হচ্ছে ট্রাইবের কথা বলা হয়েছে, ঠিক আছে। এবং এটা হচ্ছে ফ্যামিলি এবং জেনাসের মাঝখানে, আর জেনাস এবং স্পিসিসের মাঝখানে বলা হয়েছে সিরিজ বা সেকশন কথা বলা হয়েছে, সেকশন অথবা সিরিজের কথা বলা হয়েছে। এগুলো হচ্ছে কি এই এপিসোডগুলোতে হচ্ছে যে এটা হলো সেকেন্ডারি পদ বা গণ র্যাঙ্কের কথা বলা হয়েছে এগুলোর মাঝখানে। এছাড়াও তো আরো আছে সাবটেকশন, বড় সাবস্পিসিস এগুলো আছে। আর আইসিবিএন স্বীকৃত এই যে 7টা ট্যাক্সন আছে তার নিচে ভ্যারাইটি, হ্যাঁ প্রজাতির নিচে ভ্যারাইটি বলা আছে বা সংকুর উদ্ভিদের কথা বলা হয়েছে আইসিবিএন এর পরিশিষ্টে। এটা ট্যাক্সার নামকরণে বলা হয়েছে। এরপর যে আরো আসে যে ফসিল ট্যাক্সা সেটাকে বলা হয় মরফোট্যাক্সা। কি বলা হয় ফসিল ট্যাক্সাকে? মরফোট্যাক্সা বলা হয়। এইটা হচ্ছে একটা প্রভিশন কিসের? আইসিবিএন এর নেমস অফ ট্যাক্সা, ঠিক আছে। তোমরা কি বুঝতে পারছো তো কথা? তোমরা রোল লিখে যাবে, যারা ক্লাস অ্যাটেন্ড করছো তারা অবশ্যই রোল লিখে যাবে। আচ্ছা, 2 নম্বরে আসো। আমরা এখন দ্বিতীয়টা কোনটা করতে পারি, যে দেখো পাবলিকেশন পড়ি, ঠিক আছে। পাবলিকেশন তোমাদের আসে হচ্ছে ভ্যালিড পাবলিকেশন, উল্লেখ থাকে তোমাদের অনেক ক্ষেত্রে আছে এফেক্টিভ পাবলিকেশন বা ভ্যালিড পাবলিকেশন। এটা এটা দুইটা শর্ত পাবলিকেশনের, দুইটা শর্ত। একটা হচ্ছে ইফেক্টিভ পাবলিকেশন আর একটা হচ্ছে ভ্যালিড পাবলিকেশন। আইসিবিএন এর নীতি অনুযায়ী আচ্ছা এটা ইফেক্টিভটা হচ্ছে ধারা 29 থেকে ইফেক্টিভটা হচ্ছে 29 থেকে 31 আর 32 থেকে 41, সরি 32 থেকে 41 ধারা আর্টিকেল। আচ্ছা, আইসিবিএন অনুযায়ী গঠিত এবং প্রকাশিত নামগুলোকে বলা হয় বৈধ নাম। এবং হচ্ছে যে সমস্ত নাম আইসিবিএন এর নীতি অনুযায়ী গঠিত এবং প্রকাশিত সেগুলোকে শুদ্ধ বলে বিবেচনা করা হয় এবং কারেক্ট নেম বা শুদ্ধ নাম বলা হয়। আর এই ধরনের প্রকাশনাকে বলা হয় ভ্যালিড পাবলিকেশন। হ্যাঁ, আইসিবিএন এর নীতি অনুযায়ী গঠিত এবং প্রকাশিত নামগুলো হচ্ছে বৈধ নাম বা শুদ্ধ নাম, এবং এই ধরনের প্রকাশনা হচ্ছে বৈধ প্রকাশনা। তো কোনো নামকে আইসিবিএন অনুযায়ী গঠিত এবং প্রকাশিত হতে হলে আইসিবিএন এর নীতি অনুযায়ী প্রণীত হতে হবে। তো এই ক্ষেত্রে দুইটা শর্ত প্রযোজ্য, একটা হচ্ছে ইফেক্টিভ পাবলিকেশন আর একটা হচ্ছে ভ্যালিড পাবলিকেশন। ইফেক্টিভ পাবলিকেশনটা কি? ইফেক্টিভ পাবলিকেশনটা হচ্ছে যে কোনো নামকে ছাপানো অবস্থায় উদ্ভিদ বিজ্ঞানীদেরকেও কি করতে হবে? উদ্ভিদ বিজ্ঞানের প্রতিষ্ঠানসমূহে প্রেরণ করতে হবে। সেটা হতে পারে হাতে লিখে, টাইপ করে, বিনিময়, অনুদান, সরবরাহ, যে কোনো উপায়ে সেটা হতে পারে। কিন্তু
জনসাধারণের জন্য উন্মুক্ত কোনো মঞ্চে বা খোলা জায়গায় সেটা লিখে বা লিখে বা মাইকিং করে প্রচার করলে সেটা উল্লেখ্য প্রকাশনার অন্তর্ভুক্ত হবে না। তো সেটার জন্য একটা শর্ত যেটা আছে যে 1953 সালে 1 জানুয়ারি থেকে ব্যবসায়িকভাবে মানে ব্যবসা প্রকাশনার যে লিস্টগুলো প্রকাশিত লিস্ট সমূহ কিংবা 1973 সালের 1 জানুয়ারি থেকে বীজ বিনিময় তালিকার প্রকাশিত নামসমূহ কি হবে উল্লেখ্য প্রকাশনার অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, এর আগে 1953 সালের আগে যে হাতে লিখা স্থায়ী কালিতে লেখা যে নামগুলো সেটাও হচ্ছে ইফেক্টিভ প্রকাশনার মধ্যে পড়বে। মোট কথা হচ্ছে যে কোনো নামকে যদি ছাপানো অবস্থায় উদ্ভিদ বিজ্ঞানের মানে প্রতিষ্ঠান সমূহকে এটাকে প্রেরণ করতে হবে বা উদ্ভিদ বিজ্ঞানীদেরকেও সেটাকে যে একটা মানে প্রকাশনা যে আছে যে হার্বেরিয়াম বলো বা উদ্ভিদ বিজ্ঞানের বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেখানে প্রেরণ করতে হবে। সেটি হচ্ছে ইফেক্টিভ পাবলিকেশন, ধারা 29 থেকে 31-এ। এরপর আসো ভ্যালিড পাবলিকেশন। ভ্যালিড পাবলিকেশনটা কি? যে সমস্ত যে বলেছি যে সমস্ত নাম আইসিবিএন এর নীতি অনুযায়ী গঠিত এবং প্রণীত সে সমস্ত নামকে বলা হয় বৈধ নাম, এবং এই ধরনের প্রকাশনাকে বলা হয় বৈধ প্রকাশনা বা ভ্যালিড পাবলিকেশন। তো কোনো নামকে বৈধভাবে প্রকাশ করতে হলে এর বেশ কিছু শর্ত আছে। যেমন এটা হলো বর্ণনা থাকতে হবে। হ্যাঁ, অনেক বেশ কিছু শর্ত আছে, শর্তগুলো তোমরা অবশ্যই পয়েন্ট আকারে লিখবে, আমি বলছি একটু খেয়াল করে শোনো। না, বর্ণনার সহযোগে অথবা পরোক্ষভাবে বর্ণনার উল্লেখ থাকতে হবে নামগুলোতে। আইসিবিএন এর নীতি অনুযায়ী গঠিত হতে হবে। 1 নম্বর শর্তে হবে আইসিবিএন এর নীতি অনুযায়ী গঠিত হতে হবে। 2 নম্বর শর্তে লিখতে পারো যে বর্ণনা সহযোগে অথবা পরোক্ষভাবে বর্ণনার উল্লেখ থাকতে হবে। তারপর আসো যে 1935 সালের 1 জানুয়ারি 1935 সালের 1 জানুয়ারি থেকে এলগি ছাড়া অন্যান্য উদ্ভিদ এবং 1958 সালের 1 জানুয়ারি থেকে এলগির জন্য বর্ণনা মানে প্রথম প্রকাশনার সময় বর্ণনা ল্যাটিন ভাষায় হতে হবে। এগুলো আসলে একটা শর্ত, হ্যাঁ, যে শর্তগুলো ভ্যালিড পাবলিকেশনের ক্ষেত্রে মানতে হবে। যে 1935 সালের 1 জানুয়ারি থেকে এলগি ছাড়া অন্যান্য উদ্ভিদ এবং 1958 সালের 1 জানুয়ারি থেকে এলগির জন্য প্রথম প্রকাশনার সময় বর্ণনা ল্যাটিন ভাষায় হতে হবে। এরপর আরেকটা শর্ত আছে যেটা হচ্ছে 1996 সালের 1 জানুয়ারি জীবাশ্মের নাম প্রকাশনের সময় 1996 সালের 1 জানুয়ারি থেকেও জীবাশ্মের নাম প্রকাশের সময় বর্ণনা কি হবে যে ল্যাটিন ভাষায় হতে হবে। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে 2004 সাল যেটা টোকিও কোডে বলা হয়েছে 1993 তে টোকিওতে আইসিবিএন এর একটা বোটানিক্যাল কংগ্রেসের একটা সম্মেলন হয়েছিল। সেখানে যে প্রণীত নিয়মিত নীতি সেটা হচ্ছে টোকিও কোড 1994 বলা হয়। যে সেই নীতি অনুযায়ী 4 সাল থেকে যে বর্ণনার সময় যে মানে প্রথম যে প্রকাশিত করতে গেলে কোনো নামকে বৈধভাবে প্রকাশিত করতে গেলে অবশ্যই নিবন্ধন বা রেজিস্ট্রেশন করতে হবে। এই হচ্ছে ভ্যালিড পাবলিকেশন। তো এখানে কয়েকটা এক্সাম্পল আছে, দেখো যে প্রকাশনার ক্ষেত্রে genus novum is equal to new genus, হ্যাঁ, species novum is equal to new species। ঠিক আছে, nomen novum is equal to এটা কি হচ্ছে নিউ নেম। ঠিক আছে, ইত্যাদি। এগুলো হচ্ছে প্রকাশনার সময় নতুন বর্ণিত নামগুলো। এটা তোমরা যখন ভ্যালিড পাবলিকেশন দিবে অবশ্যই এটা এক্সাম্পল হিসেবে দিবে। ঠিক আছে, আমি এটা মুছে দিলাম।
সাইটেশন বা নামদাতার নাম উল্লেখ, ধারা 46 থেকে 50। ঠিক আছে। অথর সাইটেশন কি? যে কোনো একটা বৈজ্ঞানিক নামের শেষে সাধারণত আইসিবিএন নীতি অনুযায়ী কি হয়েছে, উদ্ভিদের একটা বৈজ্ঞানিক নাম দেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে বৈজ্ঞানিক নামের শেষে নামদাতা নাম লেখা হয়। এই যে বৈজ্ঞানিক নামের শেষে নামদাতার যে নাম লেখা হয় সেটাকে, সেই রীতিকেই বলা হয় অথর সাইটেশন বা নামদাতার নাম উল্লেখ। এক্ষেত্রে নামদাতার নাম অনেক সময় কি করা হয় যে প্রকাশিত বইয়ের সময়কালও লিখে দেওয়া হয় সংক্ষেপে। এক্ষেত্রে নামদাতার নামটা সংক্ষেপে বা সম্পূর্ণ লিখে দেওয়া হয়। তবে এটা হচ্ছে যে এটা হলো নামদাতার নামটা হচ্ছে কোনো বৈজ্ঞানিক নাম না, যার জন্য এই নামের নিচে কোনো দাগ দেওয়া হয় না। এটাকে সংক্ষেপে লেখা হয়। আমি আবারও বলছি, খেয়াল করো যে নামদাতার নাম উল্লেখ বা অথর সাইটেশনটা হচ্ছে যে বৈজ্ঞানিক নামের শেষে নামদাতা মানে যিনি বৈজ্ঞানিক নামটা প্রদান করেছে তার নামটা লেখার রীতিকে বলা হয় নামদাতার নাম উল্লেখ বা অথর সাইটেশন। সেটা কিরকম? এটা কিসের বৈজ্ঞানিক নাম? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। হ্যাঁ, আমের বৈজ্ঞানিক নাম, ফলের রাজা আম, সবাই জানো। এটা হচ্ছে এই যে দেখো এল, এই এলতে লিনিয়াস, লিনিয়াস যাকে বলা হয় আধুনিক ট্যাক্সোনমির জনক বলা হয় এবং দ্বিপদ নামকরণের প্রবর্তক বলা হয়। লিনিয়াস 1753 সালে বহু সংখ্যক প্রায় 6000 উদ্ভিদের 2টা পদ দ্বারা গঠিত নাম প্রদান করেছে। একটা তার স্পিসিস প্লান্টের নামক বইতে, এটা উল্লেখযোগ্য বই। তো এই যে নামের শেষে যে নামদাতা নাম লেখার যে রীতিটা, এটাই হচ্ছে অথর সাইটেশন। আরেকটা এক্সাম্পল দিতে পারো, লিনিয়াস, এটা ঠিক আছে। এলতে হচ্ছে লিনিয়াস। তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এক একটা বৈজ্ঞানিক নাম যখন গবেষণা করে বিজ্ঞানীরা হয়তো একত্রে কয়েকজন মিলিতভাবে হয়তো কোনো গবেষণা করতে পারে একসাথে, বা একই সাথে পাশাপাশি গবেষণা করতে পারে, বা দুইটা ভিন্ন জায়গায় গবেষণা করতে পারে। অনেক ক্ষেত্রে একত্রে যখন কাজ করে কোনো উদ্ভিদের বৈজ্ঞানিক নাম 2 জন বা 3 জন মিলে দিতে পারে। সেক্ষেত্রে 2 জনের নামই বা ওনাদের যারা নাম দিয়েছে তাদের সবার নামই বিভিন্ন সিম্বল দ্বারা যোগ করা হয়। হ্যাঁ, যেমন হচ্ছে এক্স দ্বারা যোগ করা হতে পারে, বা এন দ্বারা যোগ করতে হতে পারে, বা ইন বা এটা যে কোনো ভাবে তাদের নাম যুক্ত করা হয়। যখন কোনো বৈজ্ঞানিক নাম 2 বা ততোধিক বিজ্ঞানীরা কি প্রকাশ করেন, তাদের নাম সংযুক্ত করা হয় এক্স দ্বারা, এন বা ইন দ্বারা সংযুক্ত করা হতে পারে। এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবে। এরিস্টোলোকিয়া একটা উদ্ভিদের নাম, উদ্ভিদতাত্ত্বিক নাম এরিস্টোলোকিয়া, যেটা 2 জন বিজ্ঞানী প্রদান করেছে একত্রে। তাদের নামটা কি দ্বারা যোগ করা হয়েছে? এর দ্বারা যুক্ত করা হয়েছে। PH ডেভিস এট MS খান, 2 জন বিজ্ঞানী একত্রে এই নামটা দিয়েছে বলে তাদের নাম এর দ্বারা যুক্ত করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কেউ হয়তো শুধু বর্ণনা দিয়েছেন কিন্তু প্রকাশ করেনি, অন্যজন প্রকাশ করেছে। কেউ হয়তো বর্ণনা সহ একজন শুধু নাম দিয়েছেন কিন্তু বর্ণনা দেননি, সেক্ষেত্রেও তাদের নাম কি সংযুক্ত করা হয় বিভিন্ন সিম্বল দ্বারা। যেমন ইউফোরবিয়া এনসাইরিসিস নামটা আজনাভার এবং MS খান তাদের মধ্যে একজন। আজনাভার কি করেছে? শুধু নামটা প্রদান করেছে, বর্ণনা করেননি, কিছু করেননি, উনি শুধু নামটা দিয়েছেন। যেটা আইসিবিএন এর নীতি অনুযায়ী কি থাকতে হবে? পরোক্ষভাবে বর্ণনারও উল্লেখ থাকতে হবে। তো আজনাভার শুধু এই নামটা প্রদান করেছে কিন্তু বর্ণনা সহ প্রকাশ করেননি। পরবর্তীতে যিনি প্রকাশ করেছে বর্ণনা সহ, তাদের 2 জনের নাম কি করা হয়েছে? এই এক্স দ্বারা যুক্ত করা হয়েছে। যেমন ইউফোরবিয়া এনসাইরিসিস
পদার্থটির নাম, দুইজন বিজ্ঞানীর নাম, একজন শুধু বর্ণনা শুধু নামটা দিয়েছেন, বর্ণনা সহ প্রকাশ করেনি, অন্যজন বর্ণনা সহ প্রকাশ করেছে, সেক্ষেত্রে দুইজনের নাম এক্স দ্বারা যুক্ত করা হয়েছে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো ভিভার্নাম টার্নেটাম একটা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম, সেটা দুইজন বিজ্ঞানী, একজন বর্ণনা সহ প্রদান করেছেন কিন্তু প্রকাশ করেননি, অন্যজন এটাকে কি করেছে বর্ণনা সহ প্রদান করেছেন, প্রকাশ করেছেন। তাদের দুইজনই নামে কি দ্বারা যুক্ত করা হয়েছে? ইন দ্বারা। তো কি হচ্ছে অথার সাইটেশনের ক্ষেত্রে হচ্ছে যে এখানে দুই বা অধিক নাম মানে যুক্ত হতে পারে বিজ্ঞানী নাম, যারা হচ্ছে যে নামের শেষে নাম লেখার রীতিকেই বলা হচ্ছে অথার সাইটেশন বা নামদাতার নাম উল্লেখ। এক্ষেত্রে দুই বা অধিক বিজ্ঞানী নামও একত্রে সংযুক্ত হতে পারে, এর দ্বারা হতে পারে, এক্স দ্বারা হতে পারে, ইন দ্বারা হতে পারে, ঠিক আছে। আর এটা হচ্ছে যে এই কয়টা হলো যে এক্সাম্পল, এটা অথার সাইটেশনে, ঠিক আছে, যে এক্স দ্বারা, এর দ্বারা, ইন দ্বারা সংযুক্তকরণ। আচ্ছা, আমরা আবার আরেকটা প্রভিশনে চলে যাই, ঠিক আছে। টাইপিফিকেশন বা টাইপ মেথড, যেটার বাংলা হচ্ছে প্রতীকীকরণ। ধারা 7 থেকে 10 আর্টিকেল 7 থেকে 10 আর্টিকেল। তো টাইপিফিকেশনটা কি বা টাইপ মেথডটা হচ্ছে যে, আচ্ছা এটা একটু লিখে দিই। A type is an element to which a name is permanently attached. প্রতীকীকরণ। A type is an element to which a name is permanently attached. অর্থাৎ হচ্ছে যে টাইপ এমন একটা বস্তু যার সাথে কি হয় যে একটা নাম কি করতে পারে, যে সম্পূর্ণভাবে স্থায়ীভাবে সংযুক্ত হতে পারে। গোত্র বা এর নিচে কোনো ট্যাক্সনের নামের শেষে নামের প্রত্যেকটা আলাদা করে কি টাইপ মেথড রয়েছে, ঠিক আছে। যে প্রত্যেকটি ট্যাক্সনের গোত্র বা নিম্নে প্রত্যেকটি ট্যাক্সনের একটি স্থায়ী নামকরণমূলক প্রতীক রয়েছে, সেটা শুদ্ধ বা অপ্রচলিত যাই হোক না কেন, ঠিক আছে। আমি আবারও বলছি, খেয়াল করো যে গোত্র বা এর নিম্নে ট্যাক্সনের প্রত্যেকটি আলাদা করে একটি স্থায়ী নামকরণমূলক প্রতীক রয়েছে এবং সেটা শুদ্ধ বা অপ্রচলিত যাই হোক না কেন। অর্থাৎ প্রতীকের হলো হচ্ছে এমন একটা বস্তু যার সাথে নামটা কি করে স্থায়ীভাবে সংযুক্ত থাকতে পারে। সাধারণত টাইপ জেনাসের নামের শেষে, ফ্যামিলির ক্ষেত্রে টাইপ জেনাসের নামের শেষে এসিতে শেষ হয়, যেটা আইসিবিএন এর একটা রুলসের মধ্যে পড়ে। নেমস অফ ট্যাক্সাতে তোমরা পড়েছো, কি হয় যে ফ্যামিলির নামের শেষে এসিতে শেষ হয়, বর্গের নাম এলিস, শ্রেণীর নামে অপসিটা, ঠিক আছে, আর ডিভিশনে হচ্ছে ফাইটা। তো আইসিবিএন এর এটা যেটা বললাম যে টাইপ জেনাসের নামের শেষে, ফ্যামিলি টাইপ জেনাসের ক্ষেত্রে ফ্যামিলির নামের শেষে এসিতে শেষ হয়। তবে ব্যতিক্রম আছে, 7টা পরিবার আছে আইসিবিএন এর, সরি 8টা পরিবার আছে যা এর ব্যতিক্রম, ঠিক আছে। যে ফ্যামিলির নামের শেষে যেটা বললাম যে এসিতে শেষ হয়, আর ব্যতিক্রমও রয়েছে, ব্যতিক্রমগুলো পরে বলছি। যেমন এটা দেখো যে টাইপ জেনাসের নামের শেষে যে বললাম যে এসিতে শেষ হয়, যেমন মালভেসি, টাইপ, মালভা, পোয়েসি, টাইপ, পোয়া, ঠিক আছে। তো 8টা পরিবারের গোত্রের কথা বলছিলাম, যেমন হচ্ছে গ্রামিনী, তাই না, গ্রামিনীর আরেকটা নাম আছে, যদিও ওগুলো বহুল প্রচলিত যার জন্য ওগুলোকে চেঞ্জ করা হয়নি। এক্ষেত্রে গ্রামিনী বা পোয়েসি যে কোনো একটা ইউজ করা যায়, ব্যবহার করা যায়। তারপর হচ্ছে যে ক্রুসিফেরি, ব্রাসিকেসি, হ্যাঁ, তারপর হচ্ছে যে গুটিফেরি, ক্লুসিয়েসি, হ্যাঁ, আবার সবচেয়ে যে দ্বিবীজপত্রীর যে উন্নত পরিবার কম্পোজিটি, সেটা হচ্ছে আরেকটা নাম আছে কি অ্যাস্টারেসি। তো এরকম যে লেবেটি, ল্যামেসি, এরকম হচ্ছে 8টা গোত্র রয়েছে যেগুলো হচ্ছে কি নামের শেষে এসিতে শেষ হয়নি কিন্তু বহুল প্রচলিত
তো এগুলোর আবার যে সংরক্ষিত নাম যখন পড়বো তখন দেখবা যে এখানে 8টা গোত্রের কথা বলা হয়েছে যেগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে, যে একটা অল্টারনেটিভ নাম রয়েছে এদের। তো আইসিবিএন এই যে বললাম যে কি প্রতীক হচ্ছে এমন একটা বস্তু যার সাথে একটা নামটা স্থায়ীভাবে সংযুক্ত থাকে, সেটা শুদ্ধ বা অশুদ্ধ যাই হোক না কেন। আইসিবিএন স্বীকৃত 7টা টাইপ রয়েছে। টাইপগুলো কোনগুলো দেখো। নাম্বার 1, আইসিবিএনটা বারবার আবারও বলছি যে আইসিবিএন চ্যাপ্টারটা বেশি আইসিবিএন এর এটা বেশি ইম্পর্টেন্ট একটা টপিক, হ্যাঁ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সেই চ্যাপ্টার থেকে প্রতিবারই প্রশ্ন আসে, হয়তো প্রশ্নে আসে নয়তো টিকায় আসে। তোমরা এটা ভালোভাবে আয়ত্ত করবে, ঠিক আছে। হলোটাইপ আইসিবিএন স্বীকৃত 7টা টাইপ রয়েছে। হলোটাইপ, আইসোটাইপ, সিনটাইপ, ল্যাক্টোটাইপ, নিওটাইপ, প্যারাটাইপ এবং হচ্ছে এপিটাইপ। টাইপ নমুনা সমূহকে আলাদাভাবে টাইপাস বা লাল ফিতা দ্বারা এটা সংরক্ষণ করা হয়। সাধারণত হার্টবিডিয়াম গুলোতে গেলে দেখা যায় যে টাইপ মেথডের ইয়াটা। যেহেতু কি বলেছি যে আইসিবিএন স্বীকৃত কয়টা টাইপ রয়েছে, 7টা টাইপ রয়েছে, যেমন হচ্ছে হলোটাইপ, আইসোটাইপ, সিনটাইপ, তারপর হচ্ছে ল্যাক্টোটাইপ, নিওটাইপ, প্যারাটাইপ এবং হচ্ছে এপিটাইপ। এই হচ্ছে টাইপিফিকেশন। নেক্সট প্রভিশনে আসো। আমরা কি কি পড়লাম? নেমস অফ ট্যাক্সা পড়লাম, ঠিক আছে, ভ্যালিড পাবলিকেশন পড়েছি, অথর সাইটেশন পড়েছি, টাইপিফিকেশন পড়েছি। এখন 5 নম্বরে আসো, প্রিন্সিপালস অফ প্রায়োরিটি। প্রিন্সিপাল অফ প্রায়োরিটি, এটা আর্টিকেল 11 আইসিবিএন এর ধারা 11তে এই প্রিন্সিপাল অফ প্রায়োরিটির কথা বলা হয়েছে। মোট ধারা হচ্ছে 62টি, তার মধ্যে প্রিন্সিপাল অফ প্রায়োরিটি হচ্ছে 11 আর্টিকেলে। প্রিন্সিপাল অফ প্রায়োরিটি কি? প্রায়োরিটি বলতেই বোঝা যাচ্ছে যে এটা একটা প্রিফারেন্স পায় বা হচ্ছে অগ্রাধিকার পায়, সেটা যেটা। তো এটা কি যে আইসিবিএন এর নীতি অনুযায়ী কি করা হচ্ছে যে উদ্দেশ্যটা হচ্ছে উদ্ভিদের একটা নাম থাকবে এবং সেটাকে হচ্ছে কি সর্বাগ্রে প্রকাশিত হতে হবে আইসিবিএন এর নীতি অনুসারে। তো যে সমস্ত নাম যে আগে বলেছি যে সমস্ত নাম আইসিবিএন এর নীতি অনুযায়ী গঠিত এবং প্রকাশিত সেগুলোকে বলা হয় কি বৈধ নাম বলা হয়। তো আইসিবিএন এর নীতি অনুযায়ী প্রিন্সিপাল অফ প্রায়োরিটির যেটা কথাটা সেটা হচ্ছে যে সমস্ত নাম মানে নিয়ম অনুযায়ী গঠিত হবে এবং হচ্ছে প্রথম প্রকাশিত নামগুলো সেটা হচ্ছে বৈধ নাম গণ্য হবে, সেটাকে গ্রহণযোগ্যতা পাবে। কোন নাম, মোট কথা হচ্ছে কোন নাম যদি আইসিবিএন এর নীতি অনুযায়ী গঠিত এবং প্রকাশিত হয় প্রথম সেটাই হলো প্রকাশিত হবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এক বা একাধিক নামে বিভ্রান্তির ফলে বা বিভিন্ন কারণে দেখা যায় যে কোনো ট্যাক্সনের একাধিক নামে উদ্ভব হয়, নাম নাম দেওয়া হয়। কিন্তু সেক্ষেত্রে কি করা হয় যে নামটা সর্বপ্রথম প্রকাশিত হয় বৈধভাবে আইসিবিএন এর নীতি অনুযায়ী সেটাই বলবৎ থাকে বা কার্যকর থাকে, বাকি নামগুলোকে কি করা হয় বাতিল বলে গণ্য করা হয়, নেম রিজেকশনের মধ্যে চলে যায় বা নেম চেঞ্জের মধ্যে। তো যে নামগুলো আইসিবিএন এর নীতি অনুযায়ী গঠিত এবং প্রকাশিত প্রথম দেওয়া নামই বৈধ নাম বলে গঠিত হয়, প্রণীত হয় বা করা হয়, স্বীকৃত হয় এবং বাকি নামগুলোকে বাতিল বলে করা হয়। তো এই ধরনের নামকে যে প্রথম যে অগ্রাধিকার পেল বা গ্রহণযোগ্যতা পেল সেই ধরনের নামকে বলা হয় প্রিন্সিপাল অফ প্রায়োরিটি। প্রিন্সিপাল অফ প্রায়োরিটি আবারও বলছি যে খেয়াল করো যে আইসিবিএন এর নিয়ম অনুযায়ী গঠিত এবং প্রকাশিত প্রথম দেওয়া নামই কি থাকে বলবৎ থাকে বা কার্যকর থাকে, পরে দেওয়া নাম কি বাতিল বলে গণ্য করা হয়। তো অনেক ক্ষেত্রে যখন বিভ্রান্তি তৈরি হয় যে অনেকগুলো নাম তৈরি হয় তখন দেখা যায় যে প্রথম যে নামটা বর্ণনা সহযোগে বা বলো যে আইসিবিএন এর নীতি অনুযায়ী গঠিত এবং প্রকাশিত হয় সেই নামটাই কি পায় প্রায়োরিটি পায় বা গ্রহণযোগ্যতা পায় বা অগ্রাধিকার পায়। এই ধরনের নামকে বলা হয় প্রিন্সিপাল অফ প্রায়োরিটি বলা হয়। একটা এক্সাম্পল দিচ্ছি সেক্ষেত্রে বুঝতে পারবে। এটার প্রিন্সিপাল অফ প্রায়োরিটির আদর্শ উদাহরণ বলা যায় জাইরিস। জাইরিস গণটা প্রিন্সিপাল অফ প্রায়োরিটির আরেকটা আদর্শ উদাহরণ। এটা 1753 সালে লিনিয়াস তার স্পিসিস প্ল্যান্টেরাম নামক বইতে
দিয়েছিলেন। পরবর্তীকালে অন্য একজন বিজ্ঞানী স্ট্যান্ডেল এর নাম দিয়েছিল সিজমাজাও। ঠিক আছে, দেখো 1753, সেই কত আগে। তো আইসিবিএন এর নীতি অনুযায়ী যে নামটা সবার আগে দিবে, কেউ যদি প্রথমে এর নামটা দিয়ে থাকে সেটাই কার্যকর থাকবে, যদি সেটা নিয়ম অনুযায়ী বৈধভাবে প্রকাশিত হয়। পরে দেওয়া নাম বাতিল বলে গণ্য করা হবে। এটাকেই বলা হয় প্রিন্সিপাল অফ প্রায়োরিটি। এই নীতিটাই হচ্ছে প্রিন্সিপাল অফ প্রায়োরিটি। তো জাইডিস গণের উদাহরণ হচ্ছে প্রিন্সিপাল অফ প্রায়োরিটির একটা আদর্শ উদাহরণ, যেটা 1753 সালে লিনিয়াস তার স্পিসিস প্ল্যান্টার নামক বইতে প্রদান করেছিল। পরবর্তীকালে 1959 সালে স্ট্যান্ডেল নামক একজন বিজ্ঞানী সেই সেম উদ্ভিদের নাম দিয়েছিল কি, সেম গণের নাম দিয়েছে সিজমাজাও, কিন্তু তিনি জানতেন না। পরবর্তীকালে যখন দেখা গেল যে এই একই গণের নাম, জাইডিস গণের নামই লিনিয়াস সেই 1753 সালে দিয়েছে, কিন্তু 1959 সালে স্ট্যান্ডেল এটা নাম দিয়েছে সিজমাজাও। যখন এটা ধরা পড়লো বা জানা গেল, তখন কি করা হয়েছে, প্রিন্সিপাল অফ প্রায়োরিটি অনুযায়ী এই নামটাই কার্যকর হয়েছে, স্ট্যান্ডেলের দেওয়া নামটা বাতিল বলে গণ্য করা হয়েছে। ঠিক আছে, এটি হচ্ছে প্রিন্সিপাল অফ প্রায়োরিটি, মানে প্রথম দেওয়া নাম যদি নিয়ম অনুযায়ী বৈধভাবে প্রকাশিত হয় তবে সেটাই কার্যকর থাকবে, পরে দেওয়া নাম বাতিল বলে গণ্য করা হবে। এরকম আরো উদাহরণ আছে, যেমন হচ্ছে অ্যাডামসন একটা নাম দিয়েছিল যে এটা পদ্ধতির নাম মন্ড, পরে দেখা গেল এটা অনেক আগে ওফিওপোগন নামে পরিচিত ছিল। তো সেটাও একটা এক্সাম্পল যে ওফিওপোগনটা তখন রয়ে গেছে, মন্ডটা বাতিল হয়েছে, অ্যাডামসন দিয়েছিল সেটা। এই হচ্ছে প্রিন্সিপাল অফ প্রায়োরিটি। এবার আসলে আমরা নাম্বার 6 এ যাই, আরেকটা প্রভিশনে যাই। নেম চেঞ্জ বা নেম রিজেকশন। ধারা 51 থেকে 58। ঠিক আছে, আইসিবিএন এর আর্টিকেল 51 থেকে 58 এর মধ্যে আছে যে নেম চেঞ্জের কথা বলা হয়েছে। নেম চেঞ্জ বা নেম রিজেকশন, বাংলায় যেটা হচ্ছে নাম পরিবর্তন বা হচ্ছে নাম বাতিলকরণ, রিজেকশন যেটা রিজেক্ট করা। তো আইসিবিএন এর উদ্দেশ্য হচ্ছে যে বৈজ্ঞানিক নামের স্থিরতা আনয়ন করা বা প্রদান করা। সেই অর্থে একটা পদ্ধতির জন্য একটা নামই সেটা স্থির থাকবে, ঠিক আছে, বা বলবৎ থাকে। হ্যাঁ, তো যে সমস্ত নাম যেটা বললাম যে আইসিবিএন এর নীতি অনুযায়ী গঠিত বা প্রকাশিত হলে সেটাই কার্যকর থাকবে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে যখন এই যে একই টেক্সনের একাধিক নামের উদ্ভব হয় তখন সেক্ষেত্রে নামের পরিবর্তনের প্রয়োজন পড়ে। ঠিক আছে, তো এটা সাধারণত নামের গণ অংশটা ঠিক রেখে প্রজাতি অংশটা চেঞ্জ করা হয়। ঠিক আছে, যে নাম চেঞ্জের ক্ষেত্রে দেখা যায় যে নামের শুধুমাত্র গণ অংশটা, শুধুমাত্র প্রজাতি অংশটা চেঞ্জ করা হয়, গণ অংশটা ঠিক রেখে প্রজাতি অংশটা চেঞ্জ করা হয়। ঠিক আছে, যেমন হচ্ছে যে 3টা কারণে এই নাম পরিবর্তনটা হতে পারে। কিরকম কারণ 3টা? নামকরণমূলক কারণ, শ্রেণীবিন্যাস তত্ত্বমূলক কারণ, এবং হচ্ছে ভুল সংশোধন জনিত কারণ। ঠিক আছে, যে আইসিবিএন এর 3টা কারণে সাধারণত নামের চেঞ্জ হতে পারে। একটা হচ্ছে নামকরণমূলক কারণ, একটা শ্রেণীবিন্যাস তত্ত্বমূলক কারণ, একটা হচ্ছে ভুল সংশোধন জনিত কারণ। নামকরণমূলক কারণটা কি, যে কোনো নাম যদি আইসিবিএন এর নীতি অনুযায়ী গঠিত না হয় তবে সেক্ষেত্রে নামের পরিবর্তন হতে পারে। আইসিবিএন নীতি অনুযায়ী মানে যে প্রিন্সিপাল অফ প্রায়োরিটি বলো, যেটা প্রথম প্রকাশিত হয়েছে বা অথচ বিভিন্ন ধরনের কারণে হতে পারে যে নামকরণমূলক পরিবর্তনটা, বা অনেক ক্ষেত্রে হতে পারে যে একই টেক্সনের যখন একাধিক নামের সৃষ্টি হয়ে যায়, বা হচ্ছে যে বহুল প্রচারণা বা অজ্ঞতার কারণে দেখা যায় যে আগে যেহেতু কোডের নীতিটা হচ্ছে, কোডের ধারণাটা সাম্প্রতিক কালের, কিন্তু নামগুলো অধিকাংশ নামই প্রাচীন, সেজন্য দেখা যায় যে কি আধুনিক নামটাই রয়ে গেছে, মানে কোডের অধিকাংশ নামই কোডের সাথে সামঞ্জস্য না। হ্যাঁ, কোডের রীতিটা তো সাম্প্রতিক এবং অধিকাংশ নামই সেই অনেক পুরনো বা প্রাচীন, যার জন্য কোডের সাথে সামঞ্জস্যপূর্ণ না।
বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে একই ট্যাক্সনের একাধিক নাম যখন হয়ে যায়, সেটা হচ্ছে বহুল প্রচারণার জন্য হতে পারে বা অজ্ঞতার জন্য হতে পারে, সেক্ষেত্রেও নামের পরিবর্তন হতে পারে। এটার একটা এক্সাম্পল হচ্ছে যে নামকরণমূলক কারণের একটা, দেখো 1831 সালে একটা উদ্ভিদের নাম দেওয়া হয়েছিল ভিভার্নাম ফ্রাগ্রেন্স, ঠিক আছে। পরবর্তীকালে 1966 সালে এই ভিভার্নাম ফ্রাগ্রেন্সের নাম চেঞ্জ করে রাখা হয় ভিভার্নাম ফেরেরি। কেন রাখা হয়? দেখো, এটা হচ্ছে নামকরণমূলক কারণ। কেন? যে আইসিবিএন এর নীতি অনুযায়ী গঠিত হয়নি। কিভাবে হয়নি? যে দেখো 1831 সালে এই নামটা দেওয়া হয়েছে, একটা উদ্ভিদের নাম দেওয়া হয়েছিল ভিভার্নাম ফ্র্যাগ্রেন্স। পরবর্তীকালে 1966 সালে এই ভিভার্নাম ফ্র্যাগ্রেন্সের নাম চেঞ্জ করে রাখা হয় ভিভার্নাম ফেরেরি। কেন রাখা হয়েছে? 1824 সালে অন্য একটা উদ্ভিদের নাম রাখা হয়েছিল এই ভিভার্নাম ফ্র্যাগ্রেন্স। মানে এই নামটা অলরেডি এই 1831 সালের আগে অলরেডি এই নামটা ইউজ করা হয়েছে, সেটা 1824 সালে অলরেডি একটা উদ্ভিদের নাম ভিভার্নাম ফ্র্যাগ্রেন্স রাখা হয়েছে। পরবর্তীকালে যখন দেখা গেল যে 1824 সালে যে নামটা দেওয়া হয়েছে, 1831 সালে সেম অন্য একটা উদ্ভিদের নাম দিয়ে দেওয়া হয়েছে ভিভার্নাম ফ্র্যাগ্রেন্স। যখন এই ভুলটা ধরা গেল, তখন এই যে প্রিন্সিপাল অফ প্রায়োরিটি অনুযায়ী যে প্রথম দেওয়া নাম যদি বৈধভাবে প্রকাশিত হয় তবে সেটাই কার্যকর থাকবে, অন্যগুলো বাতিল বলে গণ্য করা হবে। এক্ষেত্রে প্রিন্সিপাল অফ প্রায়োরিটি অনুযায়ী এই নামটা চেঞ্জ হয়ে 1966 সালে সেই উদ্ভিদের নাম রাখা হয়েছে ভিভার্নাম ফেরেরি। যেটা বলেছিলাম যে কি হয়, এক্ষেত্রে শুধু প্রজাতি অংশটুকু চেঞ্জ হয়, গণ অংশটুকু ঠিক থাকে। যেমন ভিভার্নাম ঠিক আছে, শুধু প্রজাতি অংশ ফ্র্যাগ্রেন্সের পরিবর্তে ফেরেরি রাখা হয়েছে। ক্লিয়ার সবাই? আচ্ছা, আরেকটা বলেছিলাম কি, তিনটা কারণের কথা বলেছি। একটা এই তো গেল নামকরণমূলক কারণ। এবার আসো শ্রেণীবিন্যাস তত্ত্বমূলক কারণ। সেটা কি? শ্রেণীবিন্যাস তত্ত্বমূলক কারণটা হচ্ছে অনেক সময় ট্যাক্সোনমিক গবেষণায় ট্যাক্সোনমিস্টগণ কোনো একটা ট্যাক্সনের সংজ্ঞা পরিবর্তন করতে পারে। হ্যাঁ, ট্যাক্সনের সংজ্ঞা যখন পরিবর্তন করে তখন নামের পরিবর্তনেরও প্রয়োজন হয়। হ্যাঁ, বা অনেক ক্ষেত্রে এটার জন্য হতে কি হতে পারে, এটা হল এই ধরনের পরিবর্তনের যেটা পরিবর্তন হয় সেটাকে বলা হয় শ্রেণীবিন্যাস তত্ত্বমূলক কারণ। এটা হতে পারে দুই বা ততোধিক ট্যাক্সনের মিশ্রণের ফলে, অথবা হতে পারে এক ট্যাক্সন থেকে অন্য ট্যাক্সনে স্থানান্তরের ফলে। আমি আবারও বলছি, ক্লিয়ার করি। শ্রেণীবিন্যাস তত্ত্বমূলকটার কারণেও নামের পরিবর্তন হতে পারে। সেটা কি? যে ট্যাক্সোনমিস্টগণ ট্যাক্সোনমিক গবেষণায় অনেক সময় ট্যাক্সনের সংজ্ঞাটা পরিবর্তন করে, সেক্ষেত্রে নামের পরিবর্তনের প্রয়োজন পড়ে। এটা হতে পারে বিভিন্ন ট্যাক্সনের সংমিশ্রণের ফলে, অথবা হতে পারে যে এক ট্যাক্সন থেকে অন্য ট্যাক্সনে স্থানান্তরের ফলে। ঠিক আছে, এই ধরনের পরিবর্তনকে বলছে কি? শ্রেণীবিন্যাস তত্ত্বমূলক কারণ। এরপর আসো আরেকটা বলেছি, নাম্বার 3 বলেছি কি? সে বলেছে যে ভুল সংশোধন জনিত কারণ। দেখা গেল যে কোনো ট্যাক্সনের দেওয়া নাম যদি দেখা যায় যে কোনো ট্যাক্সনের যে নাম দেওয়া হয়েছে সেটা অলরেডি আগেই দিয়ে দেওয়া হয়েছে, তো এই ভুলটা ধরা পড়ার পরে কি করা হতে পারে, যে ট্যাক্সনের ভুল সংশোধন জনিত যেটা কারণটা, যে একটা ট্যাক্সনের যে নাম দেওয়াটা সেটা হয়তো আগে দিয়ে দেওয়া হয়েছে বা ডাবল হয়ে গেছে বা একই ট্যাক্সন একাধিক নাম হচ্ছে, সেই ধরনের এটা ভুল ধরা পড়ার পর যে সংশোধনটা সেটা হচ্ছে কি? ভুল সংশোধন জনিত কারণ। আচ্ছা, আর এই যে তিনটা কারণ বললাম, এটার একটা এক্সাম্পল আছে, দেখো। এক্ষেত্রে সাধারণত প্রভিশন গুলো তোমার 2টা বা 3টা মেনশন করে দেয়, একত্রে একটা সেট করে প্রশ্ন আসে। ঠিক আছে, প্রতিবারই আসে। আচ্ছা, 3টা কারণে কি বলেছি? যে ল্যান্স এটা কিসের বৈজ্ঞানিক নাম? ল্যান্স কুলিনারিস, এটা হচ্ছে বর্তমান নাম। আর এটা হচ্ছে পূর্ব নাম। ওই যে নাম পরিবর্তনের কথা বললাম, 3টা কারণে হতে পারে। দেখো, ল্যান্স এসকুলেন্টা আগে নাম ছিল এটা মসুর ডাল, ঠিক আছে।
তো মসুরের পূর্ব নাম ছিল ল্যান্স এসকুলেন্টা, বর্তমান নাম হচ্ছে ল্যান্স কুলিনারিস। আরেকটা দেখো অ্যাকাসিয়া, অ্যাকাসিয়ার বর্তমান নাম হচ্ছে অ্যাকাসিয়া নিলোটিকা, আর পূর্ব নাম হচ্ছে অ্যাকাসিয়া অ্যারাবিকা। ঠিক আছে, এটা হচ্ছে নেম চেঞ্জের এক্সাম্পল। ল্যান্স কুলিনারিস বর্তমান নাম, ল্যান্স এসকুলেন্টা পূর্ব নাম আগে ছিল, এটা চেঞ্জ হয়ে কি হয়েছে ল্যান্স কুলিনারিস হয়েছে। অ্যাকাসিয়ার ক্ষেত্রে আগে নাম ছিল অ্যাকাসিয়া অ্যারাবিকা, এখন নাম হয়েছে অ্যাকাসিয়া নিলোটিকা। ঠিক আছে, এই হচ্ছে নেম রিজেকশনের এক্সাম্পল। এরপর আসো আমরা 7 নম্বর প্রভিশনে চলে যাই, নাম্বার 7। আমরা মোটামুটি প্রভিশনগুলো আমাদের মোটামুটি পড়া শেষ হয়ে গেছে। আমরা আরেকটা টপিকসে যাব নেক্সট ক্লাসে। আজকে প্রভিশনে আরেকটা আছে, সেটা একটু শেষ বলে দিচ্ছি। দেখো, নোমিনা কনজারভেন্ডা। নোমিনা কনজারভেন্ডা সংরক্ষিত নাম। ঠিক আছে, আর্টিকেল 14 আইসিবিএন এর আর্টিকেল 14-এ এই নোমিনা কনজারভেন্ডার কথা বলা হয়েছে। এটা কি, যে সংরক্ষিত নাম আইসিবিএন এর প্রয়োগ, আইসিবিএন এর প্রয়োগ বা আইসিবিএন এর নামকরণ নীতি প্রয়োগ এবং প্রারম্ভকাল মেনে নেওয়ার জন্য অনেক সময় দেখা যায় যে নেওয়ার ক্ষেত্রে গোত্র বা প্রজাতির ক্ষেত্রে যদি বলা যায় প্রজাতি বা নিম্নের কোন ট্যাক্সনের বা স্তরের নামের সংরক্ষণের ব্যবস্থা আইসিবিএন এ নাই, কিন্তু গোত্র বা উপরে কোন ট্যাক্সনের সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে কিছু বহুল প্রচলিত নীতি বা নিয়ম এবং হচ্ছে প্রিন্সিপাল অফ প্রায়োরিটি উপেক্ষা করে গোত্র বা উপরের দিকে ট্যাক্সনের নামের সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। কোথায়? আইসিবিএন এর। আমি ক্লিয়ার করছি আবারও, দেখো যে প্রজাতি বা এর নিচের কোনো ট্যাক্সনের নাম সংরক্ষণের ব্যবস্থা আইসিবিএন এ নেই, কিন্তু এর প্রয়োগ এবং প্রারম্ভকাল মেনে নেওয়ার জন্য অনেক সময় কি হয়েছে যে এর নিচের স্তরের প্রজাতির ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা নেই, কিন্তু গোত্র বা তার উপরের স্তরের ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে কিছু বহুল প্রচলিত নিয়ম নীতি বলো বা হচ্ছে প্রিন্সিপাল অফ প্রায়োরিটি উপেক্ষা করে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সেক্ষেত্রে একে বলা হয় নোমিনা কনজারভেন্ডা বা সংরক্ষিত নাম। সংরক্ষিত গণকে বলা হয়, সংরক্ষিত গণের নামকে নোমিনা জেনেরিকা কনজারভেন্ডা এবং পরিবারকে বলা হয় সংরক্ষিত পরিবার। সংরক্ষিত পরিবার বা পরিবারের নামকে বলা হয় নোমিনা ফ্যামিলিয়ারাম কনজারভেন্ডা। ঠিক আছে, নোমিনা জেনেরিকা কনজারভেন্ডা সংরক্ষিত গণের নামকে বলা হয় এবং পরিবারের নামকে বলা হয় নোমিনা ফ্যামিলিয়ারাম কনজারভেন্ডা। তো আইসিবিএন এর নিয়ম অনুযায়ী কি হয়েছে যে নির্দিষ্ট সাফিক্স ব্যবহার করা হয়, যেমন হচ্ছে যে এলিসের কথা বলেছি বর্গের ক্ষেত্রে, ফ্যামিলির ক্ষেত্রে এসিতে শেষ হয়, কিন্তু যে 8টা গোত্রের কথা বললাম বা পরিবারের কথা বললাম যা কি এই নিয়মের ব্যতিক্রম, এদেরকে কি করা হয়েছে যে এদেরকে পাশাপাশি এটাও গ্রহণযোগ্য যে 8টা পরিবারের নাম সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, তাদের 2টা নামই ইউজ করা হয়। যেমন এই যে গ্রামীণীর ক্ষেত্রে পোয়েসি, তারপর হচ্ছে লেবিয়েটি লেমিয়েসি, তারপর হচ্ছে যে কম্পোজিটি অ্যাস্টারেসি ক্রুসিফেরি ব্রাসিকেসি ক্লাসে, তারপর ক্লুসিএসি গ্রুটিফেরি এপিএসসি, তারপর হচ্ছে পালমি এরিকেসি, এরকম 8টা গোত্র আছে যেটাকে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে কি প্রিন্সিপাল অফ প্রায়োরিটি উপেক্ষা করে। গোত্রের নামগুলো শেষে যেহেতু এসিতে শেষ হয়নি, তো এগুলো 8টা গোত্র আছে এর ব্যতিক্রম যেগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই হচ্ছে সংরক্ষিত নাম। তো আজকে আমার প্রভিশনের এই পর্যন্তই ছিল আজকে আমার টপিকস, আইসিবিএন এর প্রভিশন গুলো। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি কোনো সমস্যা থাকে আমাকে জানালে আমি সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে, আর এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সবাই মনোযোগ সহকারে পড়বে। হ্যাঁ, আর একটা জিনিস যেটা বলেছি, ক্লাস যারা অ্যাটেন্ড করছো তারা অবশ্যই রোলটা লিখে দিয়ে যাবে। নেক্সট ক্লাস পর্যন্ত ভালো থাকো, দোয়া করি ভালো থাকো, তোমাদের জন্য অনেক শুভকামনা, আমার জন্য তোমরা দোয়া করবে। আল্লাহ হাফেজ।